ওকে, আমরা আজকে ব্যাচ নাম্বার 3 এর কততম ক্লাস? 23তম ক্লাসের আলোচনা শুরু করছি। আলোচনাটা বেসিক্যালি আমরা করতে চাচ্ছি বেসড অন ফাংশন, তাই না? আমরা লাস্ট ডেতেও আমরা ফাংশনের উপর বেশ কিছু প্র্যাকটিস করেছি। আজকেও কিছু কিছু ফাংশন নিয়ে আলোচনা করব যাতে ম্যাক্সিমাম সিনট্যাক্স গুলোর ভেতরে আনা সম্ভব হয়। ম্যাক্সিমাম সিনট্যাক্স বলতে আমি যেটা বোঝাচ্ছি যে কোনো একটা ফাংশনের মধ্যে আমরা এখন পর্যন্ত যেটা দেখেছি কিছু বিল্ট ইন ফাংশনের ইউজ এবং দু একটি স্টেটমেন্ট দিয়েই আমরা সেটাকে সলভ করছি। বাট একটা ফাংশনের মধ্যে কি কি ধরনের সিনট্যাক্স থাকতে পারে? একটা প্রবলেম সলভ করতে গেলে আমাকে ভেরিয়েবল, অপারেটর, স্টেটমেন্টের দুইটা ভাগ, কন্ডিশনাল, রিপিটেড, অ্যারে, সব কিছু প্রয়োজন আমাকে বা প্রয়োজনে তাদের হেল্প আমাকে নিতে হতে পারে। কোনো ফাংশনে হয়তো আপনি শুধু অ্যারে স্টেটমেন্ট দিয়েই পার পেয়ে যাবেন, লাইক ভেরিয়েবল বা সামথিং ইউজ করেই পার পেয়ে যাবেন। বাট কোনো ফাংশন আপনি যখন সলভ করবেন টাস্কটাকে, তখন কিন্তু সকল সিনট্যাক্সেরই প্রয়োজন পড়বে। ঠিক তেমনই দু একটা ফাংশনের আজকে আমরা লিখার চেষ্টা করব যে যেখানে একটা সলিউশন দিতে গেলে মোটামুটি আমরা যে সিনট্যাক্স গুলো জানি বা যে সিনট্যাক্স গুলো শেখানো হয়েছে সেই সিনট্যাক্স গুলো সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যাবে। কাজ করবো তো, কালকে কাজ করবো অন করেন। চেয়ার আছে, বাইরে চেয়ার আছে। ওকে, আমরা একটু দেখার চেষ্টা করি লিখে দিব আমি। একটু খেয়াল করেন, আমরা বিল্ট ইন ফাংশনের কিছু ইউজ আমরা দেখব এবং কিছু ইউজার ডিফাইন্ড ফাংশনের ইউজ আমরা করব আর কি।
বেসিক্যালি এখন আমরা আপনাদের তো পিএসপি ম্যানুয়ালটা কিভাবে ইউজ করতে হবে তার একটা ডেমো দেখিয়েছি। ওয়েবসাইটে যাবেন, ফাংশনের নাম ধরবেন, সার্চ দেবেন, এক্সাম্পল দেখবেন। বাট আমাদের কিছু কিছু ফাংশন সম্পর্কে খুব ভালো ধারণা তৈরি করতে হবে, বিশেষ করে লাইক ডেট সিরিজ, বিভিন্ন ভাবে যেন আমি ডেট ক্যালকুলেশনে যেতে পারি। ফার্স্টে থেকে আমরা আলোচনায় আসি কিছু কিছু ফাংশন নিয়ে, এবং ওই ফাংশন রিলেটেড কিছু টাস্ক আমরা হয়তো এক্সিকিউট করব আজকে। আমি সিরিয়াল অনুযায়ী যাব। আমি দেখেন কন্ট্রোল স্পেস বার দিয়ে আমি প্ল্যাটফর্মে আসলাম। ওকে, এগুলো সব গ্লোবাল প্ল্যাটফর্ম, এগুলো সব লাইব্রেরিজ। সব লাইব্রেরি। ওকে, তো খেয়াল করেন এগুলো সব কিন্তু লাইব্রেরি, এবং কোন লাইব্রেরিতে কতগুলো করে ফাংশন কিস্টক আছে সব এখানে দেওয়া আছে। বিশাল একটা লিস্ট কিন্তু আমরা এখানে পাচ্ছি, লাইব্রেরি লিস্ট। কার্লের ওপরেই হিউজ নাম্বারের লাইব্রেরিজ রয়েছে, ডোমের জন্য লাইব্রেরিজ রয়েছে, ফাইলস এর জন্য, ফ্ল্যাগস এর জন্য লাইব্রেরিজ রয়েছে। একটু খেয়াল করেন, এটা একদম অ্যালফাবেটিক্যালি দেওয়া আছে যে লাইব্রেরি গুলো এক্সিস্ট করে। ওকে, পিএসপি তে। এটা বেসিক্যালি আমি লাইব্রেরির কথা বলছি, লাইব্রেরির সংখ্যা কিন্তু আমি বলি নাই, আমি বলেছি ফাংশনের সংখ্যা। So let's check. লাইব্রেরি গুলো পার করে গিয়েই আমাদের আসবে ফাংশন, শুরু হয়েছে ফাংশন। একটু খেয়াল করেন, ABS একটা ফাংশন, যেটা বেসিক্যালি পিএসপি ফার্স্ট ফাংশন, রাইট? ABS সে এক্সপেক্ট করছে কি নাম্বার, সে কিছু একটা হয়তো রিটার্ন করবে। কি রিটার্ন করবে? এই যে প্যারামিটার মিক্সড নাম্বার, দ্য নিউমেরিক ভ্যালু অফ প্রসেস, রিটার্ন করবে কি নাম্বার, রাইট? দ্য অ্যাবসলিউট ভ্যালু অফ নাম্বার। If the argument number is of type float, the return type also কি float, then লিখা আছে otherwise it is integer as a biggest value range than integer, right? So আপনি যদি আমার এই ABS ফাংশন সম্পর্কে আমি বলি যে লাইক 10.2, একটু খেয়াল করেন সে কিন্তু তাই রিটার্ন করেছে, রাইট? 10.2 রিটার্ন করেছে তার রুলস অনুযায়ী। সো আমরা যখন ফাংশন গুলো নিয়ে কথা বলছি, আমি এ সিরিজে ছিলাম, এ সিরিজের যে ফাংশন গুলো আমাদের বিশেষ করে ইউজ করতে হয়
একটু খেয়াল করি পিএসপি প্ল্যাটফর্ম এগুলো কিন্তু বিল্ট ইন, বাট এ সিরিজে দেখেন অ্যাড এক্স এটা ফাংশন বেসিকে আছে, অ্যাড এক্স ওয়াই এটা ফাংশন ডট পিএসপি তে আছে। সো এই ফাংশন গুলো কিন্তু বিল্ট ইন না। খেয়াল করেছেন? বোঝার উপায় কি? বিল্ট ইন হলে প্ল্যাটফর্ম দেখাবে, আর না হলে স্পেসিফিক ফাইলের নাম দেখাবে। আমার নেটবিনস এর কোথাও না কোথাও এই ফাইলগুলোতে এই ফাংশন গুলো রয়েছে। এই যে আরেকটা জিনিস একটু খেয়াল করেন, অ্যাড স্ল্যাশেস এটা বেসিক্যালি একটা বিল্ট ইন ফাংশন, এবং এই ফাংশনটা আমরা অনেক সময় ইউজ করি। প্যারামিটার স্ট্রিং, দ্য স্ট্রিং টু বি স্কেপড রিটার্ন, এটা ডেফিনেটলি একটা স্ট্রিং টাইপ হবে, the kept string. so add slashes এই ফাংশনটা আমরা যদি প্র্যাকটিস করতে চাই তাহলে আমরা কিভাবে প্র্যাকটিস করতে পারি? ফর এক্সাম্পল আমি যদি লাইক এখানে ঠিক এভাবে this is string বলি, let's check এখানে কিন্তু কোনো পরিবর্তন আসে নাই, রাইট? সো আমরা PHP.net এ যাচ্ছি, ডকুমেন্টেশন, আমাদের ফাংশনের নাম কি? অ্যাড স্ল্যাশেস। এর আদার্স এক্সাম্পল গুলো আমরা একটু দেখার চেষ্টা করব। দেখেন অ্যাড স্ল্যাশেস, আমরা যে ফাংশনটা নিয়ে এখন কথা বলছি অ্যাড স্ল্যাশেস, এটা 5 থেকে শুরু করে সব ভার্সনেই আছে। এই যে এক্সাম্পল হিসেবে দেখেন একটা স্ট্রিং আছে, অ্যাপোস্ট্রফি রেইলি দেওয়া আছে, এর পাশে কিন্তু একটা স্ল্যাশ বসে গেছে। খেয়াল করেছেন? একটা স্ল্যাশ সে অ্যাড করে দিয়েছে যখন অ্যাপোস্ট্রফি আছে। অ্যাপোস্ট্রফি গুলো কিন্তু ডেটাবেসে গিয়ে খুব প্রবলেম ক্রিয়েট করে। সো এর জন্য এই অ্যাপোস্ট্রফিকে যদি আমরা প্রবলেম থেকে বের করতে চাই সেক্ষেত্রে আমরা সেখানে স্ল্যাশ পুট করে দেই অ্যাড স্ল্যাশ ফাংশনের মাধ্যমে। সো বেশ কিছু এক্সাম্পল এখান থেকে আপনারা দেখতে পাবেন। আমরা যদি মনে করেন যে অ্যাড স্ল্যাশেস ফাংশনটা ইউজ করি এবং এভাবে লিখি, শাহিদ স্কুল লিখেছি, দেখেন অ্যাপোস্ট্রফি পাশে একটা স্ল্যাশ বসে গেছে, এটাকে মূলত সে হাইড করে ফেলে, রাইট? অ্যাপোস্ট্রফি যদি সরাসরি ডেটাবেসে যায় তাহলে সেটা হারিয়ে যায় এবং সিনট্যাকটিক্যাল এরর রিটার্ন করে। সিনট্যাক্স এরর থেকে বাঁচার জন্য আমরা সেখানে স্ল্যাশ বসিয়ে দেই। আমি বুঝতে পেরেছি? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফাংশন, বাট এই সিরিজটাও খুব ইম্পর্টেন্ট। একটু খেয়াল যদি করি আমরা অ্যাপোস্ট্রফি সিরিজের আরো কিছু ফাংশন আপনারা হয়তো দেখতে পাবেন এখানে। এর মধ্যে আছে চেক অ্যাড স্ল্যাশেস, ওকে, এটা একটা ফাংশন যেটার এক্সাম্পল এখানে কিন্তু দেওয়া আছে রিলেটেড বা রিলেভেন্ট ফাংশন গুলোর, এবং আরো কিছু হেল্পলাইন কিন্তু এই ডকুমেন্টেশনে আছে। সো একটা ফাংশন সম্পর্কে যদি আপনার ভালো ধারণা তৈরি করতে হয়, বিশেষ করে স্ল্যাশেস নিয়ে, এই যে
আরেকটা আছে স্ট্রিপ স্ল্যাশেস। অ্যাড স্ল্যাশ করলে কি ব্যাক স্ল্যাশটা বসে যায়, তাই না? এটাই তো স্ট্রিপ স্ল্যাশ, সরি স্ট্রিপ স্ল্যাশটা বসে যায়। সো স্ল্যাশেস বসানোর জন্য আরো রিলেটেড কিছু ফাংশনের এক্সাম্পল কিন্তু এখানে তারা দিয়ে রেখেছে। ওকে, আবার যখন যেখান থেকে স্ল্যাশ বসবে সেটাকে কিন্তু পরবর্তীতে আমরা আবার রিমুভ করেও দিতে পারি। চেক স্ট্রিপ স্ল্যাশ। সো আমরা আপাতত জানি অ্যাড স্ল্যাশ এই ফাংশনটার কাজ কি। অ্যাড স্ল্যাশ ফাংশনটা মূলত যখনই কোথাও কোনো স্ট্রিং এর মধ্যে অ্যাপোস্ট্রফি দেখবে সেটা প্রোগ্রামিং এ গিয়ে এরর যেন রিটার্ন না করে, এই কারণে ওই স্ট্রিংটার মধ্যে আমরা কি দিয়ে দিব, স্ল্যাশ বসিয়ে দিব। ঠিক আছে, এটা নরমালি প্রোগ্রামিং এর সময় কোনো প্রবলেম করবে না, বাট যদি ডেটাবেজের থ্রুতে যায়, ডেটাবেজ থেকে উঠতে চায়, তখন একদম গোলমেল পাকিয়ে দেবে। বুঝতে পেরেছেন? গোলমেলে পাকিয়ে দেবে। কারণ হচ্ছে যখন এই ডাটাগুলোকে আমি ডেটাবেজের দিকে নিব, ডেটাবেজটা স্ট্রিং আকারে থাকে এবং সেখানে কোটেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, রাইট? কোটেশন এলোমেলো হলে এসকিউএল কমান্ড এলোমেলো হয়ে যাবে। যখনই কোনো ভ্যালু আমরা ডেটাবেজের দিকে পাঠাবো এবং সেই সময় যদি আমরা অ্যাপোস্ট্রফি সেখানে পুট করে দেই, তাহলে ডেফিনেটলি সেটা এরর রিটার্ন করবে। আমি বুঝতে পেরেছি? সো কোয়েরি সে এক্সিকিউট করতে পারবে না, এবং কোয়েরি এক্সিকিউট করতে গেলে কি কোয়েরি সিনট্যাকটিক্যাল এরর হবে বা পিএইচপি প্রোগ্রামিং এর সিনট্যাকটিক্যাল এরর হবে, এবং সেটা একটা ম্যাচ সিচুয়েশন তৈরি হবে। এবং এটা হ্যান্ডেল করার একমাত্র উপায় কি, স্ল্যাশ অমিট করা হয়। স্ল্যাশ বলতে এটাকে এই অ্যাপোস্ট্রফিকে অমিট করা হচ্ছে। সো আমি এ সিরিজ নিয়ে কথা বলছিলাম। এপিসি সিরিজে দরকার নেই, আমরা বেসিক্যালি এই ফাংশন গুলো তেমন ভাবে হয়তো ইউজও হবে না, বাট এই সিরিজে গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে অ্যারে। অ্যারের অনেক ফাংশন আছে, বাট এই অ্যারে ফাংশন গুলো সম্পর্কে আমাদের একটা ভালো ধারণা তৈরি করতে হবে। সো আমি যে দুইটা ফাংশন লিখেছি এবিএস আর অ্যাড স্ল্যাশ, অবশ্যই আপনারা নোট ডাউন করেছেন। তার সাথে আপনারা নোট করেন অ্যারে আন্ডারস্কোর সিরিজ, মানে অ্যারে আন্ডারস্কোর দিয়ে যত ফাংশন আছে সকল ফাংশন সম্পর্কে আমাদের একটা ভালো নলেজ ডেভেলপ করতে হবে। ঠিক আছে, তার মানে আমি বলছি পিএইচপি ম্যানুয়ালে যান এবং পড়েন। আমি আজকে যে কয়েকটা অ্যালফাবেট পর্যন্ত যেতে পারবো, সেই অ্যালফাবেট গুলো ধরে গ্রুপের মাধ্যমে আগামী সোমবারের ক্লাসে একটা কমপ্লিট অ্যাসাইনমেন্ট আপনাদের কাছ থেকে নিব। আগামী রোববারের ক্লাস প্রবাবলি বন্ধ থাকবে। রিজন ওয়াই, 11 জনের পরীক্ষা আছে, শুধুমাত্র তাদের জন্য এটা কনসিডার করা হচ্ছে যে আমাদের 22, 23, 24 স্টুডেন্ট যারা রেগুলার, তাদের মধ্যে 11 জন পরীক্ষা দেবে। সো ওই দিনের জন্য ক্লাস আমরা অফ রাখবো, বাট অ্যাপ্লিকেশন আমাদের দিয়ে দিতে হবে। আজকেই আপনারা আমার কাছে 11 জনের নাম উল্লেখ করে একটা অ্যাপ্লিকেশন দেবেন, পরীক্ষা আছে বলে। এটা আমরা অ্যাপ্রুভ করে দিব এবং পরে আমরা ক্লাসটা ক্যান্সেল করে বিসিসি কে পাঠিয়ে দিব। ওকে, তো এই কারণে একটু সময়ও আছে হাতে আমাদের। শুক্র, শনি, রবি প্রত্যেকটা গ্রুপের জন্য আমি কিছু কিছু অ্যালফাবেট অ্যালোকেট করব, যেখানে হয়তো 10, 15, 20টা করে ফাংশন থাকবে, এবং ফাংশনগুলো কি, ইন্ট্রোডাকশন, কি কাজে লাগে এটা, আর একটা বা দুইটা করে এক্সাম্পল, রাইট? পরে প্রত্যেকের ফাইল আমরা মার্জ করে একটা ফাইল পকেটে করে বাসায় নিয়ে যাব পড়ার জন্য। ক্লিয়ার? আচ্ছা, আমি অ্যারে নিয়ে কথা বলছিলাম। সো আপনাদের এখন যে বিষয়টা নিয়ে কাজ করতে হবে, বা আমরা যে যে ফাংশন গুলো নিয়ে কথা বলবো, এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে অ্যারে। আর অ্যারের এই প্রত্যেকটা ফাংশন, অ্যারেতে অ্যারাউন্ড 30
বা মোর দেন 30 ফাংশনস রয়েছে। এই ফাংশনগুলো সম্পর্কে আপনাদের একটু ভালো নলেজ ডেভেলপ করতে হবে। ওকে, সো আমি ছোট্ট একটা টাস্ক আপনাদের অ্যাসাইন করব এখন। দেখেন একটা সিরিজ এখানে আছে ডেট টাইম জোন ধরে। আমি স্কিপ করেছি বিসি, আমি ডি তে চলে আসছি এবং এরও কিছু ফাংশনের কথা বলা আছে। কিভাবে আমরা ডেট সম্পর্কে নলেজ ডেভেলপ করতে পারি বা ডেট ফরম্যাট নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি, পিএসপি ম্যানুয়ালে সুন্দর করে সেটা ডিফাইন করাও রয়েছে। আমি এখানে আসার মূল কারণ হচ্ছে যে আপনাদের একটা ছোট্ট টাস্ক অ্যাসাইন করা। আপনি ইউজারের কাছ থেকে একটা ইনপুট নেবেন, ইউজার একটা লেন্থ প্রোভাইড করবে এবং আপনি তাকে একটা র্যান্ডম স্ট্রিং রিটার্ন করবেন, রাইট? ইউজার লেন্থ দেবে লাইক 2, সে স্ট্রিং রিটার্ন করবে 2টা ক্যারেক্টারের। ইউজার লেন্থ দেবে 20, সে রিটার্ন করবে কি 20 ক্যারেক্টার। ইউজার লেন্থ দেবে 200, সে রিটার্ন করবে 200 ক্যারেক্টার র্যান্ডমলি। একটা ফাংশন আমাদের লিখতে হবে, রাইট? যদি এর জন্য রিলেটেড বিল্ট ইন ফাংশন আপনারা খুঁজে পান, গুড, আদারওয়াইজ নিজেদেরই সেটা লিখতে হবে। ওকে, সো লেটস স্টার্ট। গুগল কিন্তু প্রজেক্ট করে দেবে না, হ্যাঁ, যে প্রজেক্ট করে দেবে ওটা বোঝার মতো ক্ষমতা আমাদের নেই। গুগলে প্রচুর প্রজেক্ট পাওয়া যায়, এখন কি ওই সাইটটা আছে codeproject.com? কোড প্রজেক্ট আছে, codeproject.com। আমাদের সময় আমরা এটা ইউজ করতাম প্রজেক্টের জন্য। কে বলেছে নাই? ডেফিনেটলি আছে, হ্যাঁ, codeproject.com। সো এটা সম্পর্কে আপনারা জানেনই না। কবে 2005 সালে আমরা ইউজ করেছি 5-6 সেশনে সি প্লাস প্লাস প্রোগ্রামিং, জাভা প্রোগ্রামিং এর সময়। ওই সময়টাতে আমরা ছোট ছোট প্রজেক্ট ওখান থেকে নামাতাম, রাইট? প্রজেক্ট নামিয়ে বোঝার চেষ্টা করা হতো এবং এটা নামানো যেত। এখন যায় কিনা আমার জানা নেই, কারণ আমি কোড প্রজেক্টে ঢুকলাম আফটার 8 ইয়ার্স, 8 or 9 years। সব ফ্রি, সব ফ্রি। সো প্রজেক্ট সম্পর্কে ধারণা পেতে ওখানে যেতে পারেন। এখনো শিওর না, অনলাইন প্রিপেয়ার্ড হচ্ছে, প্রিপেয়ার হলে পরীক্ষা হবে, আদারওয়াইজ নেক্সট সোমবারে হবে। আচ্ছা, যা বলছিলাম,
যে আপনারা কাট কপি পেস্ট করে কিছু একটা দাঁড় করাতে পেরেছেন, দ্যাটস ভেরি গুড। বাট অনেক সময় কাট কপি পেস্ট কাজে লাগবে না, কারণ একেবারে হুবহু কাট কপি পেস্ট আপনি পাবেন না, রাইট? যেটা নিয়ে আমি কথা বলছিলাম যে বোতল যদি এবার প্রজেক্ট হয়, রাইট, কর্ক যদি একটা ফাংশন হয়, কর্কের এক কর্নার ভেঙে গেছে, ওটা তো জোড়া লাগানোর জন্য আমাকেই চেষ্টা করতে হবে এবং এক্স্যাক্টলি সেম জিনিস ওখানে বসাতে হবে যেটা ভেঙে গেছে, রাইট? সো কোথাও থেকে খুঁজে এনে আপনি কি এই কর্কের ভাঙা জায়গাটা জোড়া লাগাতে পারবেন? পারবেন না, বাট আপনি চেষ্টা করলে, যেহেতু মেকানিজম আপনার হাতে আছে, আপনি পারবেন। হ্যাঁ, বোতল তৈরি আপনিই করেছেন, ডেফিনেটলি আপনার কাছে সেই মেকানিজমও আছে যে আমি এই কর্কটাকে এখন একটু সারাই, তাই কিনা? সো অলওয়েজ হেল্প করবে না, আমাদের নলেজ ডেভেলপ করতে হবে, যেখানে ব্যাপক ঘাটতি রয়েছে। তো প্রোগ্রামিং এর জন্য বেস্ট যে প্র্যাকটিসটা, সেটা হচ্ছে যে সিনট্যাকটিক্যাল প্র্যাকটিস আর সিনট্যাক্সের সাহায্যে ছোট ছোট প্রোটোটাইপ ডেভেলপ করার প্র্যাকটিস, রাইট? যত বেশি ছোট প্রোটোটাইপ ডেভেলপ করবেন তত বেশি লজিক আপনার ডেভেলপ হবে এবং তত বেশি আপনি ম্যাচিউরড হতে থাকবেন প্রোগ্রামিং এ। এই কারণে আমরা যে কাজটা করতাম, সি প্রোগ্রামিং শেখার পরেই এসিএম বলে একটা বিষয় আছে, এসিএম এ কন্টেস্ট হয়, তাই না? এখনো হয় প্রবাবলি। তো এসিএম কন্টেস্টটা জয়েন যদি নাও করি, এসিএম এর প্রবলেম গুলো সলভ করার চেষ্টা করি। যদি সুযোগ আমরা নাও পাই, যারা সুযোগ পাবে তারা করবে, এটা কি কোথাও লেখা আছে? কোথাও লেখা আছে যে এসিএম এ যারা সুযোগ পাবে তারাই এসিএম এর প্রবলেম সলভ করবে, অন্যরা কেউ পারবে না? কোথাও তো লেখা নেই, রাইট? তো যেহেতু লেখা নেই, সেই জন্য আমরা চেষ্টা করব যে প্রবলেম গুলো, ওরা তো 3 ঘন্টায় 7টা 8টা অ্যাটেম্প করে, অথবা 5 ঘন্টায় 7টা 8টা অ্যাটেম্প করে। আমার যদি 7টা 8টা করতে 5 মাসও লাগে, সমস্যা কোথায়? আমার হাতে তো সময় আছে, তাই না? তারা কন্টেস্ট করছে, আমি শিখছি। আমার বুদ্ধির লেভেলটা ওই জায়গায় নেই, তাই বলে কি আমার বুদ্ধির লেভেলটা ওই জায়গায় যেতে পারে না কখনো, রাইট? আমি আজকে গাড়ি কিনতে পারি না, বাট আমি কি আগামীতে গাড়ি কিনতে পারবো না? বোঝা যাচ্ছে? সো আমাদের মানে কারেন্ট সিচুয়েশনে নিজেকে এভালুয়েট করতে হবে এবং পরবর্তী স্টেপ নিজের থেকেই নিতে হবে। যদি আপনি ছেড়েই দেন হাল, তাহলে কি আপনি তীরে পৌঁছতে পারবেন? আপনি কিন্তু ভাসতেই থাকবেন এবং এক সময় নদীর পানি খাবেন, পানি শুকিয়ে গেলে আপনি মরে যাবেন। নদীর পানি খেয়েই আপনি শুকিয়ে ফেলবেন, যেটা বুঝতে পেরেছেন? আর নদীর পানি তো আর ঠিক তেমনটা বিশুদ্ধ হয় না, তাই না? যদিও কিছু কিছু নদীর পানি বিশুদ্ধ হয়। প্রবলেম হয় কি মোহনাতে, রাইট? পদ্মা, মেঘনার মোহনায় আপনি গিয়েছেন ওখানে কখনো? ওখানকার পানি দেখেছেন? দৌলদিয়া দিয়ে দেখা যায়, হ্যাঁ? ওখানকার পানি খুবই ভয়ঙ্কর, হ্যাঁ? আর ওই ক্রসিং এরিয়াটা রিয়েলি ভেরি রিস্কি। এখানে পদ্মা, মেঘনা, যমুনা এক জায়গায় হয়েছে। যাই হোক, আমরা স্কিল ডেভেলপ করব, স্কিল বলছি, হ্যাঁ, আমরা স্কিল ডেভেলপ করব। এর জন্য আমার দরকার কি? প্র্যাকটিস এবং সাথে সাথে নিজের ক্যাপাবিলিটিটাকে ইমপ্রুভ করতে হবে। ক্যাপাবিলিটি হবে স্কিলে, ক্যাপাবিলিটি বেসিক্যালি হবে কি আপনি যেন অ্যানালিটিক্স অ্যাবিলিটিটা, অ্যানালাইসিস করার অ্যাবিলিটিটা আপনার বাড়ে। আপনি যদি অ্যানালাইসিস ভালো মতো করতে পারেন, ডেফিনেটলি তার সলিউশনের দিকে যেতে পারবেন। বুঝতে পেরেছি? হ্যালো হ্যালো, সবাই আমরা একটু দেখি যে কিভাবে একটা পাসওয়ার্ড জেনারেট করা যায়। আমি বেসিক্যালি এটা বিভিন্ন ভাবেই তৈরি করা যায়। আপনারা হয়তো ছোট ছোট স্ক্রিপ্ট ডাউনলোড করে এটা করেই ফেলেছেন, বাট আমি যেভাবে করব সেটা হচ্ছে বেসিক্যালি
ওই একটা ফাংশনের মধ্যে সকল সিনট্যাক্স কে ইনকর্পোরেট করব, এক জায়গায় নিয়ে আসবো এবং দেখানোর চেষ্টা করব যে এই ছোট্ট ফাংশনটা ডেভেলপ করতে গিয়ে আমরা এ পর্যন্ত যত পিএইচপি সিনট্যাক্স দেখেছি সবকিছুর ইউজ এখানে আছে। আমি বুঝতে পেরেছি? আমি জাস্ট এক্সাম্পলটা এই কারণেই করছি যে কিভাবে সিনট্যাক্স গুলো ইউজ করা সম্ভব। ওকে, তো আমি বলছি জেনারেট পাসওয়ার্ড। আমি ইউজার ইনপুট থেকে না নিয়ে আমি জাস্ট এখান থেকে ডিরেক্ট লেন্থ দিয়ে দিচ্ছি, হবে না? শুরুতেই, পরে আমরা ইউজার ইনপুট থেকে দিব, নো ইস্যুস। ফাংশনের ডেফিনেশন চলে আসছে, একটু খেয়াল করেন যে আমি যদি আমার ফাইলটাকে এখন রান করাই function.php কিচ্ছু নেই। ওকে, তো এবার লেন্থটা আমরা ধরে নেই, লেন্থ। আমি বলেছি একটা অ্যারে থাকবে, অ্যারেটার নাম আলফা বলছি, পনেরোটা ভ্যালু এখানে আমরা রাখবো। ফর এক্সাম্পল ইন্ডেক্স কতগুলো হবে? 0 to 14। তো কিউ টি হ্যালো, হ্যাঁ হ্যালো, আচ্ছা একটু দেখেন, আমি ভ্যালু দিচ্ছিলাম @ দিয়েছি, % দিয়েছি, কিছু ভ্যালু দিলাম। আমি ইচ্ছে মতো কিছু ক্যারেক্টার এখানে পুট করেছি, এখানে নাম্বার আছে, ক্যাপিটাল লেটার আছে, স্মল লেটার আছে, সিম্বল আছে। তার মানে যা জেনারেট হবে সেটা কিন্তু খুব মিক্সড এবং বেশ স্ট্রং, রাইট? যে পাসওয়ার্ডটা আমি জেনারেট করতে চাচ্ছি। এবার একটা ভেরিয়েবল নিয়ে নেই, তার মানে আমি ফার্স্টে যেটা নিলাম সেটা কিন্তু একটা অ্যারে, এখন যেটা নিচ্ছি সেটা একটা ভেরিয়েবল, একটা ব্ল্যাঙ্ক ভেরিয়েবল নিয়ে নিচ্ছে। ওকে, স্টেটমেন্টের ইউজ করবো এখন আমি। ফর স্টেটমেন্টটার এটা আমি ঘোরাবো কত দূর? লেন্থ পর্যন্ত, তাই না? আমার ইনপুট যা হবে তার উপর বেস করে আমার লুপ ঘুরতে থাকবে। লুপ ঘোরানোর জন্য আমি $i 1 থেকে শুরু করুক এবং $i যাবে কত দূর? লেস ইকুয়াল $length এবং $i প্লাস প্লাস। সো এই সিনট্যাক্স অনুযায়ী মুক্তা বলবে যে লুপ কয়বার ঘুরবে। আমি তো এইদিকে তাকিয়ে আছি, মুক্তা তো এইদিকে, বলেন লুপ কয়বার ঘুরবে? আমি যে কোড লিখেছি সেই সিনট্যাক্স অনুযায়ী এই লুপটা কয়বার ঘুরবে? চুপ করে আছে কেন? সাউন্ড যেন না যায় আশপাশ থেকে। মাঝখানে একদম, না না একদম পেছনে, হ্যাঁ 15 বার। সোহেল, কতবার ঘুরবে? চলতেই থাকবে, ভেরি নাইস। আচ্ছা, ওপি কয়বার ঘুরবে? আমি কতটা দিয়েছি আমার কিন্তু দেয়া আছে, 2 বার মেবি, তার মানে হতে পারে, সে কনফিডেন্ট না, রাইট? আকিব, হাসান
2 বার। তুনজুঙ্গার পাশে আপনি কয়বার ঘুরবে? 3 বার। ভেরি নাইস। ফুয়াদ কয়বার ঘুরবে? 2 বার। আপনার নাম যেন কি? নাজমুল কয়বার ঘুরবে? কারণ এখানে সবাই বলতে 2 বার, আমি বলবো 2 বার, কিন্তু অ্যাকচুয়ালি 3 বারই ঘুরবে। 3 বার ঘুরবে? বলতে পারবো না কেন। আচ্ছা বলেন। 2 বার তো ঘুরবেই, কিন্তু 3 বার ঘোরার পর তো সে দেখবে যে কন্ডিশনটা আগে একটু হচ্ছে না, তখন সেখান থেকে বের হয়ে যাবে। না, সে ঘুরবে না অ্যাকচুয়ালি। ঘোরা বলতে ওটা অর্ধেক ঘোরা হবে, ভেতরে তো আর আসবে না। না, 3 বার কাজ করবে না। আচ্ছা আচ্ছা, লুপ ঘুরবে 2 বার তার লেন্থের সমান, কারণ আয়ের ভ্যালু কি 1, তাই না? আয় যদি 0 হতো তাহলে না সে 3 বার ঘুরতো, এখন আয়ের ভ্যালু 1, সে 2 বারই ঘুরবে। যারা বলতে পারলো না তাদের জন্য কিন্তু একটা সংকেত যে আমরা একটু পিছিয়ে আছি, রাইট? আমরা একটু পিছিয়ে আছি, এটা কিন্তু বলতে পারতে হবে। বাই দ্য ওয়ে, এখন কয়বার ঘুরবে এটা খুব সহজেই চেক করা যায়। আমি যদি আই কে ইটারেট করে আয়ের ভ্যালু আমি দেখি, লেটস চেক। 1 আর 2, তাই না? আচ্ছা, এখন আমরা তো বেসিক্যালি এই আউটপুট চাচ্ছি না সে 1 আর 2 দেখাক। আমার আউটপুট হচ্ছে কি, সে জেনারেট করবে একটা স্ট্রিং, যে লেন্থটা আমি দিব তার উপর বেস করে। সো লেন্থের উপর বেস করে যখন কোনো একটা স্ট্রিং সে জেনারেট করতে চাইবে, তখন কি হবে? বেসিক্যালি আমার টার্গেটটা কি? আমার টার্গেট হচ্ছে আমি র্যান্ডমলি কোনো একটা ইন্ডেক্সের ভ্যালু পিক করব এবং এটা অ্যারে থেকে নিয়ে নিব এবং সেটাকে কনক্যাট করব ভেরিয়েবলের সাথে। একটু খেয়াল করেন আমি কি করছি। $r ইকুয়াল র্যান্ড, এটা তো বিল্ট ইন ফাংশন, তাই না? এবং তার কাছ থেকে র্যান্ডম ভ্যালু নেওয়ার চেষ্টা করছি কত থেকে কত, 0 to 15টা ভ্যালু আছে। প্রথমটা 0-তে, দ্বিতীয়টা 1 এ, আর লাস্টেরটা কোথায় আছে? 14 এ, রাইট? সো র্যান্ড কি রিটার্ন করবে আমাকে? পার ইটারেশনে ইচ্ছে মতো ভ্যালু, র্যান্ডম ভ্যালু। সো লেটস চেক। এবার আমি যদি আর কে র্যান্ড করি, সে কি রিটার্ন করবে? এখন কি 1 2 প্রিন্ট হবে নাকি অন্য কিছু? ডেফিনেটলি ডিফারেন্ট কিছুই রিটার্ন হবে, কারণ এটা র্যান্ডমলি রিটার্ন করবে। একটু খেয়াল করেন, প্রথমে রিটার্ন করেছে কত? 5 7, তারপর এবার যদি যাই 11 6। বিষয়টা বোঝা যাচ্ছে? বেসিক্যালি এটা কি, আমার যখন এই লুপটা ঘুরছে, এই র্যান্ড 0 to 14 এর যে কোনো একটা তাকে দিচ্ছে, যে কোনো একটা। আমি গতদিন ফাংশনের ফার্স্ট ক্লাসে র্যান্ডম ফাংশন নিয়ে আমি কথা বলেছিলাম, যে বক্সের মধ্যে আমার 15টা বল আছে, নাম্বারিং করা আছে, আমাকে বলা হচ্ছে যে কোনো একটা তুমি দাও। তো আমি চোখ বন্ধ করে একটা দিচ্ছি, যখন দেখাচ্ছি যে এত নাম্বার, দেখানোর পরে ওই বলটাকে আবার কিন্তু আমি বক্সে রেখে দিচ্ছি। পরের বার যখন আমি পিক করছি, ওই 15টার মধ্যে থেকেই আমি পিক করছি, তার মানে সেম বল আমার হাতে উঠতেই পারে। ক্লিয়ার? বাট আমি কিন্তু কখনোই রেঞ্জ ক্রস করব না। করব কি, আমি কি এমন কোন বল তুলবো যার নাম্বার -20? কোন নাম্বার 16 থাকবে এই বক্সের মধ্যে? নেই তো, কারণ আমি 1 to 15 এর মধ্যেই কোনো কিছু খোঁজার চেষ্টা করছি। আর এখানে যেহেতু অ্যারে 0 to 14। ক্লিয়ার? ওকে, সো আমার হাতে কিন্তু এখন র্যান্ডম 2টা নাম্বার রয়েছে, তাই কিনা? আমার হাতে কিন্তু এখন র্যান্ডম 2টা নাম্বার রয়েছে। সো এখন র্যান্ডম স্ট্রিং জেনারেট করা কি খুব কঠিন কাজ? মনে হয় না। কঠিন কাজ না কেন বলছি? ডলার পাসওয়ার্ড ইকুয়াল ডট ইকুয়াল, আমি বলবো ডলার পাসওয়ার্ড ডট ইকুয়াল। ডট ইকুয়াল মানে কি? কে বলতে পারে? স্বর্ণা বলবে। কনক্যাট, ভেরি নাইস। সো ডট ইকুয়াল হচ্ছে আমার কনক্যাট। সো আমি যখন কনক্যাট করছি, ডট ইকুয়াল দিচ্ছি, এবং কাকে বসাবো? বেসিক্যালি আলফা অ্যারের
ইন্ডেক্সের নাম কি দিয়ে দিব? ওই যে র্যান্ডম ইন্ডেক্স। সে যদি ইটারেট করে, একটু খেয়াল করেন, আমার আলফা অ্যারেতে ভ্যালু রয়েছে কিছু, পাসওয়ার্ডের মধ্যে আপাতত কিছু নেই, লুপ ফার্স্ট টাইমের জন্য ঘুরছে, সে র্যান্ডমলি 0 to 14 তুললো। এখন প্রিয়া চোখ বন্ধ করে আমাকে একটা নাম্বার বলবে 0 থেকে 14 এর মধ্যে, 0 to 14 এর মধ্যে যে কোনো একটা নাম্বার আমাকে বলেন। হ্যাঁ, যে কোনো একটা নাম্বার আপনি বলেন, আপনি বলেন। এম, এম বলে তো কোনো নাম্বার নেই। 10, সরি 10, যদি আর এর মধ্যে 10 থাকে, রাইট, এই আরটা বসে যাবে কোথায়? আলফা। এবং আলফা 10 মানে কি? একটু আপনারা একটু খুঁজেন যে আলফা 10 মানে কি। এখানে যদি 10 হয়, আমাকে প্রিয়া বলেছে যে 0 থেকে 14 এর মধ্যে যদি র্যান্ডম ভ্যালু রিটার্ন করে তার কথা অনুযায়ী 10 আসবে। আসলো, 10 আসতেও পারে, নাও আসতে পারে, ভিন্ন কিছু, ধরে নিচ্ছি 10 আসবে। 10 যদি আর এর মধ্যে আসে, যেহেতু আমি আর এর এই মাঝখানে মানে আলফার মাঝখানে কি লিখেছিলাম? আর, তাহলে এখানে এটা রিপ্লেস হবে কি দিয়ে? 10 দিয়ে। সো আলফা 10 মানে কি? এটা কি নিউমেরিক অ্যারে না? হ্যাঁ, আলফা 10 হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9 10 at the rate। তার মানে আলফা 10 মানে কি? at the rate। সো ভ্যালুটা আমরা পিক করে নিলাম এবং এটা কোথায় রেখে দিলাম? পাসওয়ার্ডে। ক্লিয়ার? সো পরের ইটারেশনে ওয়াহিদ বলবে যে র্যান্ড কত রিটার্ন করবে 0 to 14 এ, যে কোনো একটা নাম্বার বলেন। হ্যাঁ, আবার সে টি বলেছে, টি বলে কোনো নাম্বার আছে? 1, মনে করেন 1 রিটার্ন করেছে। সো আর 1 মানে কি? আর যখন 1 আলফা 1, তখন কিন্তু সেখানে আসবে কি? টি। ক্লিয়ার? সো এই হিসেবেই কিন্তু এটা ডাইনামিক্যালি কাজ করবে। সো ফাইনালি আমার লুপ যেহেতু দুইবার ঘোরার কথা, দুইবার ঘুরবে এবং দুইটা ক্যারেক্টার কনক্যাট করে আমাকে পাসওয়ার্ডটাকে দেখাবে। আমি যদি পাসওয়ার্ডটা লুপ শেষে ইকো করে দেই, সো এই স্ট্রিংটা সে আমাকে শো করবে, তাই কি না? আচ্ছা, বাট লেন্থ যদি বাড়ে, র্যান্ডমলি লুপটা ততবার ঘুরবে এবং র্যান্ডম ভ্যালু নিয়ে নিয়ে সেই স্ট্রিংটা সেভাবেই জেনারেট করবে। So let's check. কি হচ্ছে একটু খেয়াল করেন, কি আসছে? 6 9 এসেছে কি? x1 6 আর 9 6 0 1 2 3 4 5 6 6 মানে কি? x। আমার আউটপুট কি? x। আচ্ছা, এরপর 7 8 9 9 মানে কি? 1। বুঝতে পেরেছেন? হ্যাঁ, এটা কিন্তু র্যান্ডমলি জেনারেট হচ্ছে। এখন আমার ইন্ডেক্স কয়টা আছে? 0 to 14। অনেকে মনে করতে পারে যে এটা ম্যাক্সিমাম লেন্থ হয়তো 15 পর্যন্ত র্যান্ডম ভ্যালু দিতে পারবে। নো, এটা তো একটা জাস্ট আমি একটা বাউন্ডারি দিয়ে দিয়েছি, কিছু ক্যারেক্টার দিয়েছি যার মধ্যে থেকে ক্যারেক্টার গুলো পিক করবে। আমি যদি এখানে বলি যে তুমি 2000 ক্যারেক্টারের একটা লেন্থ সেন্ড করো আমাকে, পারবে না? পারবে? ওয়াই পারবে না কেন? প্রবলেম কি আছে? একই জিনিস বলতে এটা তো একটাই স্ট্রিং, এটা হবে হচ্ছে আমার একটা স্ট্রিং, এবং এটা কখনো ম্যাচ করার সম্ভাবনা আছে? মনে হয় না কখনো সম্ভাবনা আছে। 14 ডিজিটের উপরে চলে গেলেই, র্যান্ডম কোনো ক্যারেক্টার 14 ডিজিটের উপরে গেলেই এটা ম্যাচ হতে কয়েক হাজার কোটি বার ইটারেট হতে হয়। 14 ডিজিটের উপরে গেলেই কয়েক হাজার কোটি বার ইটারেট হতে হয়। আর এই 2000 ক্যারেক্টার স্ট্রিং যদি কখনো মেলাতে হয়, মেলানো বলতে কিউ কিউ পাশে এসেছে তাই বলে তারা মিলে যায় নাই, সাকুল্যে একটা নাম্বার, একটা স্ট্রিং যেটা আমার কাছে এসেছে। তো
কারণ আমি কি পিক করব সেটা আমার হাতে। আমার হাতে আছে 15টা ক্যারেক্টার, যার মধ্যে থেকে আমার স্ট্রিং নিতে হবে। বাট এই স্ট্রিং এর সংখ্যা 2000 কেন 2 কোটি দিলেও জেনারেট হবে। কারণ লুপ কি কোথাও বলা আছে যে এতবার ঘুরবে, এর বেশি বার ঘুরতে পারবে না? কোথাও তো বলা নেই। তার মানে আমার লেন্থ 2 crore, 200 crore, 2000 crore, 2 lakhs crore, হ্যাঁ দিতে পারি, 2 crore দিতে পারি। আমি যদি দিতে পারি না ডেফিনেটলি, এবং সেই লেন্থও জেনারেট করবে, তাই কিনা? করবে না? সেই লেন্থও কিন্তু জেনারেট করবে। সো এটা নির্ভর করছে কার উপরে, আমি কি ইনপুট দিচ্ছি। ফাইভ ডিজিট রিটার্ন করেছে, আমি 5 দিয়েছি, এখানে 5 ডিজিট রিটার্ন করেছে। সো আমি যে বিষয়টা এখানে বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে এই ছোট্ট এক্সাম্পলটা এক্সিকিউট করতে গিয়ে আমরা খুব ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস জানলাম। যে আমরা ফাংশন ডেভেলপ করার সময় অ্যারের হেল্প নিতে পারি, লুপ আসতে পারে, সেখানে স্টেটমেন্ট আসতে পারে, বিল্ট ইন ফাংশন তো ডেফিনেটলি আসতে পারে। আমরা লাস্ট কয়েকটা দিন কিন্তু বিল্ট ইন ফাংশনের হেল্প নিয়ে ছোট ছোট ফাংশন ডেভেলপ করছি, তাই না? এবং নিজেদের অপারেটরের ইউজ আসতে পারে, এবং নিজেদের লজিকও ক্লিয়ার হতে হবে। অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিটাও আপনাকে তৈরি করতে হবে যাতে আপনি সলিউশনের দিকে যেতে পারেন। আমি সুডো কোড বলে দিয়েছিলাম, অনেকে ট্রাই করে নাই, যদি ট্রাই করতো কাছাকাছি চলে আসতো। আমি যা বলেছিলাম যাওয়ার সময় বলছিলাম না হিন্স, সেটাকে বলা হয়ে থাকে সুডো কোড। মানে জাস্ট আপনাকে আমি সিনটেক্স করে দিচ্ছি না, আমি বলে দিচ্ছি যে এভাবে করলে হবে। আপনি যদি সিনটেক্স জানেন এটা করতে পারবেন। বেসিক্যালি এসিএম এ যখন প্র্যাকটিস করা হয় ফার্স্টে জটিল প্রবলেম দিয়ে তার সুডো কোড বলে দেওয়া হয়, বলা হয় যে এভাবে এভাবে করেন। যারা সুডো কোড বোঝে না তাদের ওখান থেকে বাদ দিয়ে দেওয়া হয়। সুডো কোডকে সে শুধু সিম্পলি কোডে ট্রান্সফার করবে। কোড ট্রান্সফার সবাই করতে পারে, যারা কোডিং জানে কোড ট্রান্সফার সবাই করতে পারে। সুডো কোডটা বুঝতে পারাটাই আসল কথা, যেটাকে মূলত আমরা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি বলে থাকি। আপনি যদি অ্যানালাইসিস করতেই না পারেন যে কিভাবে সলভ করব, আপনি কোড লিখবেন কোথায়? আর আপনি কোড লিখলেও কোডের রাইট পাতে যাবে? আপনি ট্রেন নিয়ে যেতে চাচ্ছেন চিটাগাঙে, চলে যাবেন সিলেটে, অথবা একেবারে রিভার্স করে খুলনাতে চলে যাবেন। চিটাগাঙের ট্রেন খুলনাতে চলে গেছে, হলো, তাই না? ওই ড্রাইভারের কি চাকরি থাকবে? থাকবে, সাময়িক বরখাস্ত হবে, কারণ সরকারি চাকরি যায় না। বুঝতে পেরেছেন? মানে এমন একটা চাকরি ছাড়তে হলেও বহু কাগজপত্র দিতে হয়, তাই না? ছাড়তে হলেও কিন্তু বহু কাগজপত্র আপনাকে দিতে হবে। যাই হোক, এই কারণে অনেকেই চাকরি ছাড়তে পারে না কাগজপত্র দেওয়ার ভয়। তো এই জন্যই বলছি যে লজিক ডেভেলপ করার জন্য ছোট ছোট প্রবলেম সলভ করেন। পিএসপির বেসিক সিনট্যাক্স আপনারা কিন্তু জেনেছেন, এখন এই জানাটাকে বাড়াতে হবে লজিক ডেভেলপ করার মাধ্যমে, যাতে প্রোগ্রামিং এ পরবর্তীতে অ্যাডভান্টেজ পান। এর জন্য একটু বেশি বেশি পড়াশোনা করতে হবে, বেশি বেশি বিল্ট ইন ফাংশন হেল্প নিতে হবে। ওই জায়গাটাতেই তো আমরা দুর্বল, পড়াশোনা করতে চাই না। এসিএম এর প্রবলেম পিএসপি দিয়ে সলভ করেন, সমস্যা কি? সে তো কনসোলে দেখায়, আমি ব্রাউজারে দেখাবো, একই তো। কেন সম্ভব না? ওর যা সিনট্যাক্স আছে এরও তাই আছে। প্রবলেম কোথায় আমার হাতে? তার চেয়ে বরঞ্চ বেশি আছে। কেন পারবো না? ওইটা যে সি দিয়েই করতে হবে এটা তো ম্যান্ডেটরি না, লেখা তো নেই কোথাও। ওইটা ডিফারেন্ট জিনিস। যে যদি কম্পাইল করে কিছু হেডারের ইস্যু থাকে, যে কিছু হেডার কল করতে হয়, কিছু বিশেষ ফাংশনালিটিস থাকে, সেটা ডিফারেন্ট জিনিস। আপনি সেটা পিএসপি দিয়ে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন, নিজের বানিয়ে নিতে হবে।
এটা এই প্রবলেমটা আমি আমার মতো করে ডিফাইন করে নিলাম, দেন আমি এটাকে সলভ করা শুরু করলাম। সো ক্যাশ অফ প্ল্যান না খেলে আমার কাছে মোবাইল আছে, সিসিটিভি ক্যামেরা অন আছে, আমি সামনে থাকলেও পেছনে গিয়ে কি করছে মোটামুটি দেখতে পাই। সবগুলো কাভারেজ আসে না, বাট মোটামুটি কাভারেজ আসে, সোল পর্যন্ত তো আসেই। এটা বেসিক্যালি কোনো বেনিফিট দেবে না, একটু চোখ বন্ধ করে চিন্তা করবেন যে আমরা যা করছি এটা বেনিফিট দেবে কিনা, তাই কিনা? যে বলেন তো, এই যে প্রদীপ আমাকে বলবে আজকে আপনি পড়াশোনা কেন করছেন? কোথায় শো করতে হবে? মেয়ের বাপের কাছে না কোথায়? কিছুটা এইরকমই। তার মানে প্রদীপ পড়াশোনা করছে বিয়ে করার জন্য। অর্ডার অর্ডার, প্রদীপের কথা শুনেছি, হ্যাঁ প্রদীপের কথা শুনেছি, অন্যরাও বলবে, হাসার কিছু নাই। হ্যাঁ প্রদীপ বলেছে সে পড়াশোনা করছে বিয়ে করার জন্য। ওকে, এবার এবার ফুয়াদ বলবে আপনি কেন পড়াশোনা করছেন? শিক্ষা নেওয়ার জন্য। সবকিছুতেই? আচ্ছা আচ্ছা, মানে জাস্ট শিক্ষা নেওয়ার জন্যই আপনি পড়াশোনা করছেন, আর কিছু না? টাকা পয়সার কেমন ব্যাপার স্যাপার একটু বলেন তো শুনি। ভালোভাবে চলতে হলে ভালোভাবে কামাই করতে হবে, না? সহজ বাংলা ভাষা, আমাকে কামাই করতে হবে, আর্ন করতে হবে, যেটাকে স্টাইল করে বলা হয়, তাই না? আচ্ছা, সাপোর্ট দিতে হবে, না? ভালো কাম দেবে না, ভালো পয়সাও পাওয়া যাবে না, তাই না? এবং তার সাথে সাথে প্রদীপ যেটা বলেছে সেটাও পাওয়া যাবে না। আলাদা বিষয়, তাই কি? আসলে কি তাই? হ্যাঁ আসলে কি তাই? ওইটা কি বেসিক্যালি একদম আউট অফ সিলেবাস টাইপের কিছু? সেরকম শুনে রাখবেন, হ্যাঁ শুনে রাখবেন। ওর ভাইবারে কয়টা অ্যাকাউন্ট আছে, হোয়াটসঅ্যাপে কয়টা অ্যাকাউন্ট আছে, ইমোতে কয়টা আছে, আর ফেসবুকে কয়টা আছে? আচ্ছা, আমরা তো পড়াশোনা করছি ডেফিনেটলি কোনো একটা বিষয়কে টার্গেট করে, তাই কিনা? কিছু একটা করবেন এই জন্যই তো, নাকি? নাকি পড়তে হবে এই জন্য পড়তে আসছি, বাবাই টাকা দিচ্ছে আমি পড়ছি, আসলেই কি আমি পড়ছি? বাবা তো টাকা ঠিকই দেয়, বাবা টাকা দেয় মাসে একবার দুইবার, তাই না? 7 তারিখের মধ্যে একবার দেয়, আর 25 তারিখের পরে আরেকবার দেয় অনেক সময়, তাই না? সে তার দায়িত্ব কিন্তু পালন করছে। একটু খেয়াল করে দেখেন, আপনারা হয়তো 4 বছর ঢাকাতে আছেন, খুব কম সময়ই হয়েছে যে ডেডলাইন আপনার বাবা মিস করেছেন, তাই কিনা? একটু 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 আমার দিকে তাকান, হ্যাঁ আমি একটু দেখতে চাচ্ছি আপনাদের, রাইট? তো তাই কিনা? টাকা তো দুইবার পাঠায়, 7 তারিখের মধ্যে একবার আর 25 তারিখের পরে আরেকবার, অনেক সময় প্রয়োজন পড়ে। আর ইউনিভার্সিটির জন্য তো এক্সট্রা মানি আছেই। বইপত্র, খাতা কলম, মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, বাইক, বাইসাইকেল থেকে শুরু করে আড্ডা পর্যন্ত যত খরচ সেই কিন্তু দিচ্ছে, রাইট? চিন্তা করে দেখেন সে ডেডলাইন কয়বার মিস করেছে। আর আমরা, আমাদের কাজ দেওয়া হয়েছে পড়ার জন্য, আমরা এটা কতবার মিস করেছি, আমরা আদৌ পড়ছি কিনা?
পড়ছি। দায়িত্ব কি তার না আপনার? পড়াশোনাটা কি সে করবে? টাকা সে দিচ্ছে, পড়ুক, তাই কিনা? সেই পড়ুক, আমাদের পড়ে লাভ কি? আমি তো গ্রাজুয়েশন হয়েই যাবে, সার্টিফিকেট আমি পেয়েই যাব, দরকার কি ছিল তার? লাইফটা তো তার না, আপনার, তাই কিনা? লাইফটা কি তার নাকি আপনার? পরের 50 বছর কে বেঁচে থাকবে, সে নাকি আপনি? সংসার, আপনার সংসার চালাবে কি সে নাকি আপনি? তাই না? কফি খাওয়াতে নিয়ে যাবে সে নাকি আপনি? আপনি স্টিল কফি খাওয়াচ্ছেন তার টাকা, একটু মাথায় রাখবেন, তাই কিনা? হ্যাঁ, যাদের ওই যে বললো না টাকা জমা পরে লাগবে। যাই হোক, আমরা খেয়ে আসি। ওকে, ক্ষুধা লেগে গেছে, চোখ মুখ শুকিয়ে গেছে। তুলেন। এটা হিমেল দিয়ে দেবে, ওইরকম ছেলে না, দেবে, ও খুব ভালো ছেলে, ও দিয়ে দেবে। একটু এগিয়ে নিব আমরা। লেটস চেক যে আমি আমি প্যাক কুইজ, দেখেন আমরা আমরা এই যে ফাংশন গুলো আমরা লিখেছি, এই ফাংশন গুলোকে বা এই ফাংশনটা যখন এই পেজের মধ্যে আছে তখন কিন্তু এটাকে আমি এই পেজ থেকেই শুধু অ্যাক্সেস করতে পারছি। একটু স্ট্র্যাটেজিক্যাল চেঞ্জ হবে, এখন আমরা ফাংশনকে ভিন্ন জায়গা থেকে অ্যাক্সেস করতে শিখব। চলো, হ্যাঁ, তো বাইরে নিতে না। আচ্ছা, আপনার কিছু প্রবলেম হয়েছে, আপনাকে মানে ইমেলে যেটা বলা হচ্ছে হয়তো ঠিকঠাক মতো রিড করা হচ্ছে, মানে বোঝা যাচ্ছে না। আমি একটু আপনাকে ডিফাইন করে বলি, স্পেসিফিক করে দুইটা জিনিস এখানে হতে পারে, যেহেতু আপনার ওকে দেখেন দেখেন পুরোই মাছে বাজার হয়ে আছে। সো এইটাকে আমি আর এই পেজে রাখতে চাচ্ছি না। আমি এই ফাংশনটাকে আর এই পেজে রাখতে চাচ্ছি না। লাইক আমরা ইনলাইন সিএসএস, তারপরে অন পেজ সিএসএস সম্পর্কে কনসেপ্ট আছে। যদি একই পেজের ভেতরে সিএসএস থাকে, ওই সিএসএস গুলো ওই পেজ থেকেই শুধু অ্যাক্সেস করা যায়, অন্য কোথাও থেকে আর সেটাকে অ্যাক্সেস করা যায় না, তাই কিনা? বাট আমার সিএসএসটা যদি থাকে কোনো একটি স্পেশাল সিএসএস ফাইলে, ওই সিএসএস ফাইলটা আমরা অন্যান্য এইচটিএমএল ফাইলের সঙ্গে লিংক করে সবগুলো এইচটিএমএল থেকেই প্রয়োজনে ওই সিএসএস ফাইলের সিএসএস অ্যাক্সেস করা যায়। করেছেন না আপনারা? ছোট ছোট কাজ যখন আমরা শিখেছি, সো ডেফিনেটলি এই নলেজটা আমাদের আছে। ঠিক তেমনই একটা বিষয় যে আমি আমার ফাংশন গুলোকে যদি ওই পেজে রেখে দেই, হয়তো সেটাকে রিউজেবল করা যাবে। এই পেজ থেকে হয়তো 10 বার কল করব, যদি একটা রুট পজিশনে রাখি তাহলে 10 জনের জায়গায় বা 10 বারের জায়গায় সেটা 100 বারও হতে পারে রিউজ, তাই কিনা? সো রিউজ ফ্যাক্টরটা বেড়ে যাবে যদি কমন স্পেসে থাকে, সেখান থেকে সবাই সেটাকে কানেক্ট করতে পারে বা রিড করতে পারে। সো আমি ডে 23 এর মধ্যে আরেকটা ফাইল আমি তৈরি করছি। একটা পিএসপি ফাইল। PHP definitions, ভেতরে লেখাগুলো কি ছোট হয়ে গেছে?
24 ছিল, তাও ছোট হয়ে গেছে। চোখ দেখান, চোখ, তাই না? এখন দেখেন ফাংশনের ডেফিনেশনটা এই পেজের মধ্যে দিয়েছি। কোথায় আছে? ফাংশন ডেফিনেশনে। আর আমার ফাংশনটা কল হয়েছে কোথায়? functions.php থেকে। নাও আমি যদি এখন আমার functions.php ফাইলটাকে রান করাই, কি বলছে? কল টু আনডিফাইন্ড ফাংশন জেনারেট পাসওয়ার্ড। সেই ফাংশনটাকে খুঁজে পাচ্ছে না। ক্লিয়ার? এই ফাংশনটাকে খুঁজে পাচ্ছে না। ফাংশন ডেফিনেশন আমি দিয়েছি, বাট ওই ফাংশনের ডেফিনেশন আছে একটা ফাইলে, আর কল করছি ভিন্ন আরেকটা ফাইল থেকে। তো আমি যখন ওই ফাইলটাকে যেখান থেকে কল করেছি সেখানকার ফাইলটা রান করালাম, তার ডেফিনেশন খুঁজে পাওয়ার কথা না। ডেফিনেশন খুঁজে পাওয়ার জন্য যে কাজটা করতে হয়, আমাকে, আমি যে ফাইলে আছি এটা বেসিক্যালি ল্যান্ডিং ফাইল বা ভিউ ফাইল নরমালি বলা হয়ে থাকে। আর ফাংশনের ডেফিনেশন যেটা হয় সেটা বিশেষ করে প্রসিডিউরাল প্রোগ্রামিং এ ক্লাসের মধ্যে থাকে, বা প্রসিডিউরাল প্রসেস যদি কেউ ফলো করে, মানে অবজেক্ট ওরিয়েন্টেড না ফলো করে, তাকে বলা হয় একেবারেই র। হ্যাঁ, র প্রোগ্রামিং, র পিএসপি প্রোগ্রামিং আর কি। তো বোথ কেসে যেটা করতে হয় যে ফাংশনের ডেফিনেশন যে ফাইলে থাকবে সেই ফাইলটাকে যেখান থেকে কল হয়েছে সেই ফাইলের সাথে লিংক করতে হয়। তার মানে ডেফিনেশন ফাইলের সাথে ভিউ ফাইলের না, ভিউ ফাইলের সাথে ডেফিনেশন ফাইলের লিংক করতে হবে। ফাংশনস ফাইলের সাথে ফাংশন ডেফিনেশন ফাইলের লিংক করতে হবে। সো ফাংশন ফাইল থেকে ফাংশন ডেফিনেশনের লিংক করার জন্য আমি এভাবে লিখছি, রিকোয়ার, অথবা কি দুইটা জিনিস আসছে খেয়াল করেন, রিকোয়ার ওয়ান্স, রিকোয়ার অর রিকোয়ার ওয়ান্স। সো রিকোয়ার ইউজ হবে কখন? রিকোয়ার ওয়ান্স সেম আর কি, আমি পিএসপি ফাইল অথবা পিএসপি ক্লাস ফাইলের সঙ্গে লিংক করার জন্য রিকোয়ার ইউজ করব। বাট রিকোয়ার ইউজ করব ঠিক তখন যখন আমার এই ফাইলটার সাথে কানেক্টেড ফাইলটা অলওয়েজ লিংকড, অলওয়েজ, তখন কি রিকোয়ার ইউজ করব। বাট যদি কানেকশনটা প্রোগ্রামিং এর লজিক অনুযায়ী হয়, কখনো হবে কখনো হবে না, তখন আমি ইউজ করব কি রিকোয়ার ওয়ান্স। ওকে, ওয়ান টাইম কানেকশন হবে, কানেকশন ছুটে গেলে নাই, তার সাথে আমার কোনো কানেকশন নাই। আর যদি অলওয়েজ দরকার পড়ে তার ফাংশন, তখন আমরা কি লিখবো? রিকোয়ার। ওকে, কানেকশন এস্টাবলিশ করার জন্য, পিএসপি ফাইল টু ফাইল কানেকশন এস্টাবলিশ করার জন্য আরো দুইটা কিওয়ার্ড আছে, ইনক্লুড, ইনক্লুড আর ইনক্লুড ওয়ান্স। মনে করেন আপনি দুইটা ভিউ ফাইল একযোগে করছেন, আমি আমার এই অংশটুকু, আমার হাতটা বানাতে চাচ্ছি, এটাকে যদি আমি ইন্ডেক্স বলি, এই আঙ্গুলগুলো আলাদা আলাদা পেজ, রাইট? এবং এই পাতাটা, এই যে মাঝখানের যে জায়গাটা, এটা আমার একটা পেজ। কি করব? আমার এক্সিকিউটেবল যে পেজ ইন্ডেক্স, ইন্ডেক্সের মধ্যে আমি যদি কোনো কোড না লিখে শুধু বলি ইনক্লুড দিস, ইনক্লুড দিস, ইনক্লুড দিস, একের পর এক যেভাবে এটা কল করা হবে সেভাবে কিন্তু গুছিয়ে আসবে। আমি যদি এভাবে বানাতে চাই, শুরুতে থাকবে কি ফার্স্ট এটাকে ইনক্লুড করতে হবে, তারপরে লাস্টে, সবার শেষে লাস্টে এটাকে ইনক্লুড করতে হবে, সিরিয়াল ধরে আমি ইনক্লুড করব। অথবা কি সকল কোড আপনাকে ওই পেজের মধ্যেই লিখতে হবে। মনে করেন এখানে 10 লাইন, এখানে 20 লাইন, এখানে 30 লাইন, এখানে 40 লাইন, এখানে 50 লাইনের কোড আছে, আর মাঝখানটাতে আমার 60 লাইনের কোড আছে। টোটাল কোড সংখ্যা কত হলো? অনেক বেশি, 20, 30, 50, 40, কত? 90, 90, 50, কত? 140, আর 60, 200, আর মাঝখানে আছে কত? 60, 260 লাইনের কোড। বাট আমি আমার ইন্ডেক্সটাতে যখন আসব, তখন এখানে 260 লাইনের কোড থাকবে না, 1 লাইন, 2 লাইন, 3 লাইন, 4 লাইন, 5 আর 6 লাইনের কোড থাকবে। বাট ওই জায়গায় এসে বসে যাবে কি বাকি কোডগুলো,
এখন আমার যদি এই নখে কোনো কালার করতে হয় কয় লাইনের মধ্যে খুঁজতে হবে? 20 লাইনের মধ্যে, তাই না? সো মাস্টারপিস গুলোকে স্লাইস করে ফেলা হয়। যখন প্রফেশনাল প্রজেক্ট স্টার্ট হবে তখন আপনারা দেখবেন মাস্টারিং করা হচ্ছে, ব্লেড মাস্টারিং যেটাকে আমরা বলি, যেটা ল্যারাভেল দিয়ে আমরা করব। মাস্টারপিস কনসেপ্টটা আমাদের ডেভেলপ করতে হবে। ওই সময়টাতে যখন একটা পেজের সাথে আরেকটা পেজকে ইনক্লুড করা হবে, র কোড করা হয়, ওখানে ব্লেডিং কনসেপ্ট টোটালি ডিফারেন্ট। হ্যাঁ, ল্যারাভেলে ব্লেডিং কনসেপ্ট ডিফারেন্ট, কারণ এই ইনক্লুডের র সিনট্যাক্স গুলো, ইনক্লুড, রিকোয়ার, এগুলোর ফ্রেমওয়ার্কে গিয়ে ইউজ হবে না। এদেরকে ওভাররাইড করে তারা আরো স্মার্ট বা স্ট্যান্ডার্ড লেভেলের কোড তৈরি করে রেখেছে, যেগুলো আমাদের ইউজ করতে হবে। বাট আমি যখন একদম প্রসিডিউরাল প্রসেসে যাব, একদম ভেরি র প্রোগ্রামিং করব, তখন পিএসপি ফাইলের সাথে পিএসপি ফাইলের লিঙ্ক করতে গেলে ইনক্লুড ইউজ করতে হবে, অথবা ইনক্লুড ওয়ান্স। আমি বোথ কেসে বলছি ইনক্লুড আর রিকোয়ার, পার্থক্যটা বলে নেই। ইনক্লুড ইউজ করব ঠিক তখন যখন কোনো ফাইলের মধ্যে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, PHP সব থাকবে। কারণ দুইটা ফাইলের মধ্যে এরকম HTML আছে, CSS আছে, জাভাস্ক্রিপ্ট, PHP সব আছে, তখন দুইজনের কানেকশন হবে কি দিয়ে? ইনক্লুড দিয়ে। মনে করেন আমি একটা পেজ বানাচ্ছি, আমার হেডার, কন্টেন্ট, ফুটার, কয়টা পেজ? 3টা। সো ইন্ডেক্সের মধ্যে আসবে, 3টাকে কি করতে হবে? ইনক্লুড করতে হবে। বাট ওখানে রিকোয়ার করলেও কিন্তু কাজ করবে, বাট কারেক্ট সিনট্যাক্স হবে না। ক্লিয়ার? সো হেডার একটা PHP ফাইল, ওখানে HTML, CSS এবং PHP সব থাকবে, বাট এটা যখন ইন্ডেক্সের সঙ্গে আসবে তখন কি হবে? ইনক্লুড। বাট আমার বডির মধ্যে ডেটাবেস থেকে কোনো একটা ডাটা এসে ডিসপ্লে করছে, আর ওই ডাটাটা তুলে এনেছে কোনো একটা PHP প্রোগ্রামিং ক্লাস, যেখানে একটা ফাংশন আছে, বা ক্লাসের মধ্যে থাকে নাম্বার অফ মেথডস এন্ড ফাংশন। সো সেই ফাংশন কল করে ডাটাটা তুলে আনা হচ্ছে। যে ক্লাসে ফাংশন আছে সেই ক্লাসকে আমার ইন্ডেক্সের সঙ্গে লিংক করতে হবে, তখন ওখানে লিখতে হবে কি? রিকোয়ার। সো বেসিক্যালি রিকোয়ার হবে তখন যখন আমি কানেক্ট করব কোনো একটা PHP ফাইলের সাথে, যেখানে শুধু PHP-রই ফাংশন আছে, অন্য কোনো ফাংশন নেই, মানে অন্য কোনো কোড নেই। PHP-রই কোড আছে, অন্য কোনো কোড নেই, লাইক HTML, CSS, জাভাস্ক্রিপ্ট বা কোনো ল্যাঙ্গুয়েজের কোড সেখানে নেই। সলিড PHP কোড আছে, আর PHP কোড থাকলে সেখানে থাকবে কি? ফাংশনের ডেফিনেশন অথবা ক্লাস। আমরা আপাতত যেটা বানিয়েছি ফাংশন ডেফিনেশন, এটা বেসিক্যালি কি? PHP ফাইল, এবং এখানে অন্য কোনো কোড নেই। সো এই ফাইলটাকে, ফাংশন ডেফিনেশনস ফাইলটাকে যদি ফাংশনের সাথে লিংক করতে চাই, আমি ইউজ করব কি? রিকোয়ার। রিকোয়ার or requirements function definitions dot PHP. কাজ করবে, বাট এটা কারেক্ট সিনট্যাক্স না, প্রোগ্রামিংটা স্ট্যান্ডার্ড হবে না। ঠিক আছে, এবার একটু চেক করে দেখি যে না আমাদের এররটা গেল কিনা। এররটা গিয়েছে, খেয়াল করেছেন? ডেফিনেশনটা আমরা পাচ্ছি। একবার এক্সিকিউট করবে না, কানেক্ট একবার হবে এবং পরবর্তী কানেকশন। আরেকটা পেজের কানেকশন করতেও কিন্তু সময় লাগে। আমি যদি একজনের সাথে আরেকজনকে কানেক্ট করতে চাই, ডেফিনেটলি একটা টাইম লাগবে না? এই টাইমটা বাঁচানোর জন্য যদি রেগুলার প্রয়োজন পড়ে আমি কানেক্ট করে রাখবো, ঠিক আছে। আর যদি রেগুলার প্রয়োজন না পড়ে আমি কানেকশনটা প্রয়োজন অনুযায়ী করব, সেক্ষেত্রেও ঠিক আছে, রাইট। বাট একজনের সাথে আরেকজন কানেক্ট করে রেখেছে, আমরা দুইজন, আমাদের দুইজনের, আমরা যদি দৌড় শুরু করি এবং মনে করি যে দুজন একসাথে দৌড়াবো, ডেফিনেটলি আমি আমার পেসে দৌড়াতে পারবো না, আর সেও তার পেসে দৌড়াতে পারবে না। দুজনের সমন্বয় করে দৌড়াতে হবে। তো এমন কাউকে নিয়েই আমাকে দৌড়াবো, বা আমি এমন কাউকেই সাথে নিব যাতে আমি নর্মাল পেসে দৌড়াতে পারি, আমার ওভারহেড যেন না বেড়ে যায়। আমাকে যখন রেসে দাঁড় করে দেওয়া হচ্ছে, এখন বলা হচ্ছে যে তোমার মাথার উপরে 1 মনের একটা মিষ্টির বাক্স বসিয়ে দিলাম, তুমি দৌড়াও, আর অন্যদের মাথায় কিছু নেই, আপনি কি তাদের সাথে পাল্লা দিতে পারবেন? একে তো মিষ্টি, তারপরে 1 মন, তাই না? ভেবে বুঝতে পেরেছেন? ওকে, তাহলে আমরা
কাজ করতে ডেফিনেটলি কাজ করবে। আপনি আপনারা আমাকে এখন একটু দেখান আপনারা আমাকে একটু দেখান যে কিভাবে আমি জিএমটি টাইম নিতে পারি এবং কিভাবে আমি মেশিনের ডেট টাইম নিতে পারি। আমার স্ক্রিনে ডিসপ্লে করবে জিএমটি টাইম এবং আমাদের কারেন্ট টাইম। ওকে, আমাদের স্ক্রিনে ডিসপ্লে করবে জিএমটি টাইম এবং আমাদের কারেন্ট টাইম। ওকে, টাইম শুধু টাইম বলতে কি ডেট টাইম বোথ, রাইট? এখন একটু বের করি আমরা সবাই। না সমস্যা তো নাই, আমার কোনো সমস্যা আছে? আপনি যদি করেন আর যদি ট্রাম্প আপনাকে সাহায্য করে আমার তো কোনো সমস্যা নাই, রাইট? আপনি ইউজ করেন, আমার কোনো সমস্যা নাই। আমি কখনোই বলবো না যে আপনি কোথা থেকে করেছেন। আপনার রেজাল্ট ঠিক আছে কিনা আর আপনি ওটাকে ইউজ করতে পারছেন কিনা। হ্যাঁ, যেটা ওখান থেকে দেখতে ওখানে লেখা আছে যে রিটার্ন 1 ইন সামার 0 ইন উইন্টার, এটা কি করে করছে? এটা তাদের লজিক অনুযায়ী করেছে। টাইম ওখানে ডেফিনেটলি কিছু এদিক সেদিক আছে। সো এবার একটু লিখতে থাকেন। এখানে আজকের উপস্থিতিটা মোটামুটি ভালো আছে, সো গ্রুপ করাটা আমার জন্য খুব ইজি হবে, রাইট? এখন আমি গ্রুপ ফর্ম করছি উইথ রেকর্ডিং। হ্যাঁ, কেউ বলতে পারবে না যে আমার গ্রুপে এ ছিল, ওর গ্রুপে ও ছিল, এলোমেলো। হ্যাঁ, নাম উল্লেখ করে দিচ্ছি, ফাইল গ্রুপে আপলোড করে দিচ্ছি, এবং আমি আপলোড করব, কেউ যেন ডিলিট করতে না পারে। হ্যাঁ, না আমি এখন এই ক্লাসের ট্রাম্প। ওকে, আমি গ্রুপ 01 গ্রুপ 01 তিনজনের নাম আপনারা সাজেস্ট করতে পারেন। আপনি নিজের সাথে বাকি দুজনের নাম সাজেস্ট করতে পারেন। সো আপনারা যদি বলেন যে না আমরা 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 গ্রুপ অ্যালাউড, আমার সাথে আমি আব্দুল আলীমকে যাচ্ছি, আমার সাথে আমি আব্দুল আলীমকে যাচ্ছি, মামুনকে যাচ্ছি। আপনি বাসায় জয়েন করেন না দিন, আমরা সবাই একসাথে যাচ্ছি মনে হয়। আমি আব্দুল আলীমকে যাচ্ছি। আমার সাথে গ্রুপ করতে গেলে আপনার ঘুম কমাতে হবে। সমস্যা না, আপনি খালি আমার আমরা তিনজন করতে পারি। আর আপনার কি যে আপনি আপনার নাম বলেন। আমি এখন ট্রাম্প। হ্যাঁ, কারো কোনো কিছু নেওয়া হবে না। নির্বাচনের রেজাল্ট
ড্যাফোডিলে আর কি আছে? ড্যাফোডিল নাম বলেন। চিনে নেবেন, একদম পেছনে মাঝখানের জন, নাম কি? হ্যাঁ, মিলারির কোনো জায়গা নেই। তিনজন ফেলবো? Dropbox. Obviously. আপনার নাম কি? মাজুজ্জান, আপনার নাম কি? তুনচুঙ্গা, আপনার নাম কি? স্পেলিং? জয়ন্ত। So, one minute. আমার কিছুই করার নেই। সবচেয়ে অ্যাক্টিভ আর সবচেয়ে ইনঅ্যাক্টিভ, ঠিক আছে? ধরে নিয়ে আসবে নাকি? আকিব হাসান,
ঠিক। হ্যাঁ আমার গ্রুপে দুজন একটু আমি আপনি পারেন ভাইয়া পারে ভাই তো পারে আতিক ভাই আতিক আর কি আমি বলেছি না আমি এখন ট্রাম্প হয়ে গেছি। আমি আপনাদের সুযোগ দিয়েছিলাম, আপনারা নেন নাই। যেহেতু আপনারা সুযোগ নেন নাই, আমার আর কিছু করার নাই। রিপন, সোহেল, মুক্তা কোথায় আছে? আর কেউ বাকি আছে? সুমন, দিলেন যে কথা আব্দুল আলী আতিক ভাই আচ্ছা সবাই একটা জেলা ভাগ করে যারা আসবে না নেক্সট ক্লাসে আসবে, ওদের আরেকটা গ্রুপ করে দেবো। আমি তাহলে এখানে গ্রুপ ফাইট হবে না, এখানে গ্রুপে গ্রুপে কাজ হবে, সবকিছু শিখবেন, নতুন কিছু করতে দেয়া হবে না। আমি কোনো অ্যাসাইনমেন্ট থ্রো করবো না গ্রুপে যে এরকম একটা কিছু বানিয়ে নিয়ে আসো যে আমি শেখাই নাই। ইউনিভার্সিটি যা করে, এখানে কে ভালো কে খারাপ এটা দেখে কোনো লাভ নাই। সমন্বয় তৈরি করতে হবে, যার যে ল্যাকিংস আছে গ্রুপ ওটা চিন্তা ভাবনা করেই করা হয়েছে যাতে অ্যাক্টিভিটি বাড়ে। গ্রুপের কিছু টাস্ক অ্যাসাইন থাকবে, কাজ একদম সলিড জব যেটা শিখতে পারবেন। লাইক আমি আজকে যেমন কিছু ফাংশনের নাম বলবো, এই ফাংশনের নামগুলো সুন্দর করে তিনজন ভাগ করে নিয়ে যাবেন, ইন্ট্রোডাকশন দেবেন, একটা করে এক্সাম্পল দেবেন, ডক বানাবেন, দেন তিনজন মিলে এটাকে মার্জ করবেন। নেক্সট ক্লাসে আসার আগে লাইভে আপলোড করে দিয়ে বলবেন গ্রুপ 1 রাইট, পিএসপি ব্যাচ, এলআইসিডি পিএসপি ব্যাচ 3। আমি কি বুঝাতে পেরেছি? যদি আজকে আমি 26টা ফাংশন বলি, গ্রুপগুলোকে আমি লাইক 3টা বা 4টা করে ফাংশন দিয়ে দিব ফর এক্সাম্পল। বিষয়টাকে বোঝাতে পেরেছি? হ্যাঁ, আচ্ছা আমি গ্রুপের নামগুলো অ্যানাউন্স করছি, হাত উঠাবেন। অবজেকশন নেই, অবজেকশন ওভাররুলড হয়ে গেছে। হ্যাঁ, গৌতম, জায়েদ, মাসুম রানা, তরিকুল, ফুয়াদ, প্রিয়া, আব্দুল আলিম, মিথুন, ইউসুফ,
মামুন, স্বর্ণা, হিমেল আছেন, নাজমুল, জয়ন্ত, ওপি, সৌদ, সোহাগ, প্রদীপ, আকিব, হাসান, আতিক, ওয়াহিদ, রিপন, সুমন, মুক্তা। নাম্বারগুলো জেনে নেন। কেউ কি বাকি আছেন? আজকে আমরা 24 জন আছি, 24 জন 8টা গ্রুপ করেছেন। ওকে, গ্রুপের গ্রুপ টাস্ক আমরা শুরু করব, বাট আমাদের আগামী সোমবারের জন্য কি যেন একটা টাস্ক দিয়েছিলাম, মনে আছে? এটা তো আজকের কথা ছিল, এটা আজকে দেওয়ার কথা ছিল। রাইট, দেখেন আমি কিছু ফাংশন নিয়ে আলোচনা করছিলাম, এবার আপনারা ফাংশন লিস্ট করা শুরু করেন। কার ভাগে কি পড়বে বা কোন গ্রুপের ভাগে কয়টা করে পড়বে সেটা এখন ডিফাইন হবে। ছোট ছোট করে আমরা আগাবো, সমন্বয় থাকতে হবে গ্রুপে, আদারওয়াইজ গ্রুপ ওয়াইজ পানিশমেন্ট হবে। অ্যাক্টিভ করার দায়িত্ব গ্রুপে যারা আছে তাদের। লিডার আপনারাই বানাবেন যদি প্রয়োজন বোধ করেন। ওকে, ফার্স্ট ফাংশন এবিএস। আমি 10 মিনিট আলোচনা করব, প্রায় 100টা ফাংশনের নাম বলবো। ওকে, সো নাম লিখেন এবিএস, add slashes লিখেছেন? add slashes রেকর্ড হচ্ছে। অ্যারেতে যত ফাংশন আছে, Yeah, 96 ফাংশন আছে অ্যারেতে। সো 98 হয়েছে। AR sort, এখানে দুইটা আছে, যে কোনো একটা নেবেন। AR sort, A sort, ওকে, AR sort হবে, A sort হবে। দরকার নেই আর, হ্যাঁ, এতে যথেষ্ট হয়েছে। এ দিয়ে হয়েছে যে ফাংশনগুলোর নাম বলেছি। এবার আসছি বি তে। বেস 64 ডিকোড, বেস 64 এনকোড, অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো ফাংশন। সো এই দুটো ফাংশন কি স্টার মার্কস দিয়ে রাখেন। বেস 64 এনকোড, বেস 64 ডিকোড। হ্যাঁ, বেস একটাই অ্যাকচুয়ালি। হ্যাঁ, বেস 64 এনকোড দেবেন, বেস 64 ডিকোড দেবেন, এটা দরকার নেই, মাঝেরটা দরকার নেই। বেস নেম, বেস নেম, অ্যাক্টিভ উইন্ডোজ, বেস নেমটা কি বলেছি? বেস নেম বলেছি। এরপরে বিসন ডিকোড, বিসন এনকোড, বিসন ডিকোড। বিজেড কম্প্রেস,
আর বিজেড কম্প্রেসটা নিলেই হবে। বিজেড কম্প্রেস, বিজেড ডিকম্প্রেস, কম্প্রেসর ফার্স্ট এরটা নেবেন। হ্যাঁ, এই যে ব্লক সাইজ এগুলো দরকার নেই, জাস্ট ফার্স্ট এরটা বিজেড কম্প্রেস, বিজেড ডিকম্প্রেস। ফাইল ওপেন করা যায়, বিজেড দিয়ে ফাইল ওপেন, রিড, রাইট, অ্যাপেন্ড সবই করা যায়, বাট আমরা ফাইল ওপেন, রিড, রাইট এগুলো করবে এফ ওপেন দিয়ে। হ্যাঁ, সো এই কারণে আমরা এই বিজেড ওপেন, বিজেড রিড, রাইট এগুলো দরকার নেই এখান থেকে। সো আমরা স্পেসিফিক একটা নির্দিষ্ট সিরিজকে যদি টার্গেট করি, একই কাজের জন্য 10টা ফাংশন যদি আমরা মনে রাখি, সেক্ষেত্রে গোলমেলে পাকিয়ে যেতে পারে বা আপনার মাথাটা ভারী হওয়ার সম্ভাবনা বেশি। আমরা একটু কমিয়ে রাখার চেষ্টা করছি। এখন পর্যন্ত মোস্ট প্রবাবলি অ্যারাউন্ড 120 ফাংশনস হয়েছে, রাইট? এবং পার হেডে কিন্তু অলরেডি 5টা করে হয়েছে, রাইট? 5টা করে কি কঠিন হবে? 5টা করে কি কঠিন হবে? কঠিন হবে না। 5টা ফাংশনের ইন্ট্রোডাকশন এবং 5টা ফাংশনের মিনিমাম 2টা এক্সাম্পল, যেটা দিয়ে আমরা বুঝতে পারি। যদি পিএসপি ম্যানুয়াল দেখে এক্সাম্পল না পাওয়া যায়, সেক্ষেত্রে বিভিন্ন সাইট ঘাটাঘাটি করে 2টা অ্যাপ্রোপ্রিয়েট এক্সাম্পল সামনে নিয়ে আসা, যাতে আমরা দেখলেই বুঝতে পারি যে এই ফাংশনটা এভাবে কাজ করে। ওকে, আমি জেড পর্যন্তই, বি জেড এর আর বি সিরিজের কোনো ফাংশন নেই। সো এ আর বি থেকে যতগুলো ফাংশন হলো, প্রথম যে ফাংশনগুলো, প্রথম 15টা, আমার 8টা ফাংশন রয়েছে, রাইট? আমি টার্গেট করছি 120টা সম্ভবত এখানে আছে, যদি কম বেশি থাকে লাস্ট ব্যাচ সেটা করবে, ব্যাচ নাম্বার 8। যদি 20-এর বেশি থাকে তাহলে তারা 15টার বেশি করবে, 20-এর কম থাকলে তারা কম করবে, ঠিক আছে? সো প্রথম 15টা ব্যাচ 1 এর জন্য, গ্রুপ 1 গৌতম, জায়েদ, মাসুম রানা, ফার্স্ট 15 সিরিয়াল ধরে নেবেন, কেউ কিন্তু এলোমেলো করবেন না। আমি ভিডিও দেখে বলবো যে আপনি প্রথম 15টা বেছে নেন। আপনারা সম্ভবত বেসিক লেভেলের এবিএস বা আরো একটা ফাংশন দেখালাম অ্যাড স্ল্যাশ, এরপর অ্যারের 13টা ফাংশন নেবেন। গ্রুপ নাম্বার 2 তরিকুল, ফুয়াদ এবং সাথে আছে প্রিয়া, এরা অ্যারের 16 থেকে, মানে অ্যারের 13 থেকে আমি বলবো 14 থেকে বাকি 15টা 29 পর্যন্ত ফাংশনটা করবেন। গ্রুপ 3 তে আছে আব্দুল আলিম, মিথুন এবং ইউসুফ, তারা বাকি 15টা করবে, পরবর্তী 15টা। গ্রুপ 4 মামুন, স্বর্ণা, হিমেল, এরাও অ্যারেই পাবে, রাইট? গ্রুপ 5 নাজমুল, জয়ন্ত, ওপি, পরের 15টা আপনারাও অ্যারেই পাবেন। সৌদ, সোহাগ, প্রদীপ, এরাও কিন্তু অ্যারেই পাবে। অ্যারের লাস্টের দিককার ফাংশন গুলো আপনাদের ভাগে পড়বে। আর আকিব হাসান, আতিক, ওয়াহিদ, এরা অ্যারের শেষের টুকু এবং বি সিরিজের অল্প কিছু ফাংশন হয়তো আপনারা পেতে পারেন। আর রিপন, সুমন, মুক্তা, এই 3 জন, এর মধ্যে সুমন বেশ ইরেগুলার, আপনি খুব কম আসেন। আমার অনেক কিছু মনে থাকে, এটা আমার সমস্যা। ঠিক আছে, ক্লিয়ার? কোশ্চিন আছে কোনো? গ্রুপ ছাড়া, গ্রুপ চেঞ্জ রিকোয়েস্ট ছাড়া অন্য কোনো কিছু আছে কিনা? হ্যালো, সজীব বলেন।